আসসালামু আলাইকুম। মানুষ মাত্রই ভুল, তাই কিছু সময় মানুষ নিজের অজান্তেই অনেক বড় বড় ভুল করে বসে। তবে ভুলটা পাপে তখনই রূপান্তরিত হয় যখন সেই ভুলটা মানুষ না শুধরে বরং সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হাজার চেষ্টা করেও কি পাপ লুকিয়ে রাখা সম্ভব? কখনোই না। বলছিলাম ইন্দোনেশিয়ার একটি মর্মান্তিক ভৌতিক ঘটনার বিষয়ে, যেখানে একটা মেয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই তার সাথে ভয়ানক সব ঘটনা ঘটতে শুরু করে, যেটা থেকে সে কোনোভাবেই নিস্তার পাচ্ছিল না। ঘটনা যত সামনে এগোয় ভয় তত নিকটে আসে। সামনে আসতে থাকে এমন এক নির্মম সত্য ঘটনা যা হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। সেটা কি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। হরর, সাসপেন্স এবং রহস্যে ভরপুর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভয় পেতে বাধ্য করবে বন্ধুরা, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে আমরা দেখতে পাই একটা স্যুটবুট পরা লোক রাতের বেলা একটা মেয়েকে টেনে হিচড়ে মেরে তাকে কবর দিয়ে দেয়। এটা একটা মিস্ট্রি ছিল। এরপরে আমরা দেখতে পারি এয়ারপোর্টে একটা মেয়েকে, তার নাম কানায়া। সে অনেক বছর পর প্রবাস থেকে নিজের বাড়িতে ফিরছিল। এয়ারপোর্টে তাকে নিতে এসেছিল তার বাবা রেদওয়ান, এবং সাথে ছিল তার মতোই বয়সী একজন নারী। এখানে বলে রাখা ভালো, রেদওয়ান একজন ভালো বড় বিজনেসম্যান। তার একটি মাত্র মেয়ে হচ্ছে কানায়া, আর তার স্ত্রী অনেকদিন হলো মারা গিয়েছে। আর এখানে কানায়ার বাবার পাশে আমরা যে মেয়েকে দেখতে পারছি, সেই মেয়েটিকে কানায়ার কাছে তার বাবা তার দ্বিতীয় মা হিসেবে পরিচয় করিয়ে দেয়। নাম হচ্ছে সুফি। এটা শুনে কানায়া একদমই মানতে পারে না, তার খুবই মন খারাপ হয়ে যায়, কারণ তার বাবা দ্বিতীয় স্ত্রী হিসেবে যাকে এনেছে সে তার সমবয়সী হবে, যেটা সে একদমই মানতে পারছিল না। সেদিন বাড়িতে যাওয়ার পর রেদওয়ান তার মেয়ের জন্য একটা ওয়েলকাম পার্টির আয়োজন করেছিল। বাড়ির এই আয়োজনের মধ্যে এসেছিল টেডি নামের এই ছেলেটি, যেটা হচ্ছে কানায়ার বয়ফ্রেন্ড। আর আমরা দেখতে পাচ্ছিলাম তার বাবার এটা একদমই ভালো লাগছিল না, তার বাবা এটা একদমই পছন্দ করেনি। সেখানে আবার তখন তাদের বাবা মেয়ের মধ্যে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়। এসব তো কিছুই ছিল না বন্ধুরা। বিপত্তি তো তখন ঘটে যখন তার বাবার দ্বিতীয় স্ত্রী সুফি বেশি নেশা করে ফেলার কারণে টেডি অর্থাৎ কানায়ের বয়ফ্রেন্ডের সাথে কিছু একটা করতে যায়। এটা দেখে কানায়া একদমই সহ্য করতে পারে না, তাই সে সুফির কাছে গিয়ে তাকে টেনে সুইমিং পুলে ফেলে দেয়, আর সেখান থেকে সে রাগ করে বের হয়ে যায়। এইসব ঘটনা তার মনে প্রচুর আঘাত দিচ্ছিল, কারণ ব্যাপারটা তো একদমই বিশ্রী হয়ে গিয়েছিল, তাই না? তার মাথা একদম ডিস্টার্ব ছিল। তাই সে একা এক গাড়ি নিয়ে জঙ্গলের পথে রাস্তা দিয়ে যেতে শুরু করে। আর এখানে আমরা দেখতে পারি তার পেছনে তাকে আটকানোর জন্য তার বয়ফ্রেন্ড টেডিও যাচ্ছিল। যেহেতু সে অন্য মনস্ক ছিল এবং অন্ধকারে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করেই কিছু একটা তার সামনে পড়ে যায় এবং তার গাড়িটা একটা গাছের সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তার জ্ঞান ফিরলে সে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে। আসলে অ্যাক্সিডেন্টের কারণে তার মাথায় সে প্রচুর আঘাত পাওয়ার কারণে 2 দিন যাবৎ অজ্ঞান ছিল সে হাসপাতালের মাঝেই। সেখান থেকে তাকে উদ্ধার করেছে তার বয়ফ্রেন্ড টেডি। এদিকে তার জ্ঞান ফেরার পর পাশের পর্দার ওপাশ থেকে একটা ভয়ঙ্কর কিছু সে দেখতে পায়, যেটা দেখে সে আটকে ওঠে এবং পর্দা সরাতেই দেখতে পায় সেখানে একটা বৃদ্ধ মহিলা রয়েছে। তো 2 দিন ধরে যেহেতু এক বিছানায় শুয়ে আছে কানায়া, টেডি তাকে হুইল চেয়ারে করে বাহিরে ঘোরাতে আনে। সেখানে কানায়া তাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা ঘটনাস্থলে কি অন্য কোনো লাশ পাওয়া গিয়েছিল? কারণ আমার গাড়ির সাথে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। টেডি সেখানে আশ্চর্যজনক একটা উত্তর দেয়, সেখানে তুমি ব্যতীত আর কেউ ছিল না। এখন হালকা চিন্তিত হয়ে যায় কানায়া, কারণ সে স্পষ্ট দেখেছিল কিছু একটা তার গাড়ির সামনে পড়েছিল। সেখানে টেডি কানায়াকে বলছিল, তোমার আরো কিছু দিনের জন্য হসপিটালে থাকতে হবে, ডাক্তার এখনো তোমাকে রিলিজ করেনি। আর এটা বলেই সে সেখানে কানায়াকে প্রপোজ করে এবং বিয়ের জন্য প্রস্তাব দেয়। এতে অনেকটা খুশি হয়ে যায় কানায়া। সেদিন রাতে যখন হসপিটালে সবাই ঘুমাচ্ছিল, তখন হঠাৎ ঘুম ভেঙে যায় কানায়ার। পর্দা সরিয়ে সে দেখতে পারে পাশের বেডে থাকা বৃদ্ধ মহিলাটি একটা কফির কাপ নিয়ে
শব্দ করছে। কানায়া তাকে জিজ্ঞেস করছিল যে আপনার কি হয়েছে, আপনার কি কিছু প্রয়োজন, কিন্তু সেটা কোনো কথার পাত্তা না দিয়ে এক ধ্যানে সামনের দিকে কাউকে দেখে যাচ্ছিল এবং হঠাৎ করে উঠে কোথাও একটা চলে যাচ্ছিল। তখন কানায়াও তার পেছনে চলতে শুরু করে। সেই মহিলাটি চলে যায় হসপিটালের সামনেই একটা পরিত্যক্ত রুমে। সেখানে যখন কানায়া যায় তখন সে কিছুই দেখতে পারছিল না, অর্থাৎ মহিলাটি উধাও। শুধু আশেপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ পাচ্ছিল। সে হালকা ভয়ও পাচ্ছিল। হঠাৎ করেই একটা হুইল চেয়ার তার সাথে এসে ধাক্কা দেয়। সে পড়ে যায়, কিন্তু সেই হুইল চেয়ারের রিফ্লেকশনে তার পেছনে আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর অভয়বকে, যেটা সেও টের পাচ্ছিল। সে ভয়ে ভয়ে পেছনে তাকায় ঠিকই, কিন্তু সেটা সেখানে ছিল না। তখনই আবার সামনে দেখতেই সেই ভয়ঙ্কর অভয়বটা একদম তার মুখের সামনে ছিল। এটা দেখে সে এক চিৎকারে উঠে পড়ে। অতএব এটা একটা স্বপ্ন ছিল। তবে সেই ভয়টা আরো গাঢ় আকার ধারণ করে তখনই যখন সে জানতে পারে আজকে সকালেই সেই বৃদ্ধ মহিলাটি মারা গিয়েছে। স্বপ্নের কথা আর সেই বৃদ্ধ মহিলাটির কথা ভেবে সেই সারাদিন তার ভয়ে ভয়ে কাটে। রাতে সে ফোন করে টেডিকে এবং সেই মহিলার মৃত্যু প্লাস রাতের স্বপ্নের কথা সে খুলে বলে, যেটা শুনে টেডি বলে এগুলো আসলে তোমার মনের ভুল ছাড়া কিছুই নয়। মনে হয় অ্যাক্সিডেন্টের পর তুমি মানসিকভাবে একটু অন্যরকম হয়ে গিয়েছ, তাই এমন হচ্ছে। সেখানে কানায়া বলছিল আমি আর এখানে থাকতে চাচ্ছি না, তাছাড়া আমার সাথে যারা ছিল সবাই চলে গিয়েছে। টেডি তাকে বলে আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা অন্তত সেখানে পার করো, আমি তোমাকে কালকেই নিতে আসবো। ফোন কেটে যখন সে নিজের বেডের দিকে যাবে তখন তার মনে হয় পেছন থেকে একটা নার্স যেন তাকে ডাকলো, কিন্তু সে পেছনে ফিরে দেখে সেটা ঘুমাচ্ছিল। এসব বিষয়গুলো তার এতটাই ভয়ের কারণ হয়ে গিয়েছিল যে সে ভয়ে দৌড়ে গিয়ে বেডের উপর বসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিন্তু তখনই তার মনে হয় কাঁথার ভেতরে আরো কেউ একজন রয়েছে, যেখান থেকে বেরিয়ে আসে ভয়ানক এক অভয়ব। তারপর আমাদের আর কিছু দেখানো হয় না। এর পরের দিন আমরা দেখতে পারি টেডি হাসপাতালে এসেছে কানায়াকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কানায়া তার নিজের বাড়িতে অর্থাৎ তার বাবার বাড়িতে ফেরত যেতে চাইছিল না। আর কি কারণে সেটা তো আমরা সবাই জানি। আর তাদের যখন এখনো বিয়ে হয়নি, তাই টেডি তার বাড়িতে কানায়াকে নিয়ে যেতে পারছে না এই মুহূর্তে। তাই সে কানায়ার মায়ের পুরনো ফ্ল্যাটে তাকে নিয়ে যায়। সেখানে তাকে ঠিকঠাক মতো রেখে সেখান থেকে কাজের জন্য টেডি আবারও ব্যাক করে। কানায়া যেহেতু সেই বাড়িতে একাই ছিল তাই বোর হচ্ছিল। সে বাড়ির সামনে বাগানে ঘোরাঘুরি করছিল। সেখানে সে ছোট্ট একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম লালা। সে এক নজরে কানায়াদের বাড়ির দোতলায় চেয়েছিল। তাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে কানায়া, সে কিছু না বলে দৌড়ে তার বাড়িতে চলে যায়। তার পেছনে পেছনে কানায়া যায়। সেখানে লালার মায়ের সাথে দেখা হয় কানায়ার। লালার মায়ের নাম হচ্ছে পুত্রী। সেখানে তাদের পেয়ে অনেকটা খুশি হয়ে যায় কানায়া, কারণ তার সাথে কথা বলার মানুষ ছিল না এখানে। তার অ্যাক্সিডেন্টের ব্যাপারটাও পুত্রীকে সে বলে। এটা শোনার পর পুত্রী তাকে বলে জঙ্গলের মাঝখানের সেই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, সবাই সেই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করে সব সময়। কানায়া তখন পুত্রীর কাছে লালার বিষয়ে জিজ্ঞেস করলে পুত্রী জানায় সে একটু অন্যরকম। সে একজন ইন্ডিগো কিড, অর্থাৎ সে জিন অথবা অতি প্রাকৃতিক কোনো কিছু দেখতে পারে যা আমরা সাধারণ মানুষ দেখতে পারি না। পুত্রী আরো বলে তার মেয়ে মাঝে মাঝেই অদৃশ্য কারোর সাথে কথা বলে যা আমরা দেখতে পাই না, সেটা শুধু সেই দেখতে পায়। প্রথম প্রথম নাকি পুত্রীর এসব অনেক ভয় লাগতো, তবে এখন আর ভয় লাগে না, সে সব মানিয়ে নিয়েছে। এরপর আমরা দেখতে পারি কানায়া লালার সাথে দেখা করার জন্য উপরের তলায় যাচ্ছিল আর শুনতে পাচ্ছিল লালা কারোর সাথে যেন একটা কথা বলছিল, কিন্তু সেখানে যাওয়ার পর কানায়া লালা ছাড়া আর কাউকেই দেখতে পারছিল না। লালাকে কানায়া জিজ্ঞেস করে তুমি কি কারোর সাথে খেলছিলে? সে কিছুই বলছিল না, শুধু তার পেছনে কারো দিকে তাকিয়েছিল। এখন কানায়া পেছনে চাইতেই সে দেখতে পারে একটা মহিলাকে। সে হঠাৎ করে এই মহিলাকে দেখায় একটু ভয় পেয়ে যায়। সেই মহিলাটি তার নিজের পরিচয় দেয় মার্শা বলে। সে বলে আমি লালার প্রাইভেট টিউটর। তখন তারা তিনজন মিলে আরো গল্প করতে শুরু করে এবং তিনজন মিলে এক পর্যায়ে খেলতে শুরু করে লুকোচুরি। লালা আর মার্শা লুকিয়ে পড়ে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছিল কানায়া, তবে পাচ্ছিল না। ওদিকে আমরা দেখতে পারছিলাম লালা যখন লুকিয়েছিল সে তার পাশেই ভয়ঙ্কর সেই অভয়বকে দেখতে পাচ্ছিল। সেটা দেখে সে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে কিছুই ছিল না। অন্যদিকে তাদেরকে খুঁজতে খুঁজতে কানায়া একটা পরিত্যক্ত বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু আজব বিষয় হচ্ছে সেই বাড়িতে ঢোকার পর পরেই সেই বাড়ির সদর দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে চেষ্টা করছিল বের হতে, কিন্তু
কিন্তু পারছিল না সেই ঘরে সে অন্য কিছু একটারও অস্তিত্ব টের পাচ্ছিল। অন্যদিকে লালা দোলনাটার দিকে চেয়ে দেখছিল, সেখানে দোল খাচ্ছিল সেই ভয়ঙ্কর অভয়বটা। এটা তার দিকে নজর দিয়ে তাকাচ্ছিল, আর তখনই সেটা তার পাশে এসে যায় এবং তার পা ধরে ফেলে। লালা তখন কোনোভাবে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে সেই ঘরের ভেতরে একটা সাদা পর্দার ওপারে আমরা দেখতে পারছিলাম সেই ভয়ঙ্কর অভয়বটাকে। কানায়া শব্দ পেয়ে পর্দাটা সরাতে যাবে, তখনই সেই ঘরের দরজাগুলো খুলে যায়। সে আর দেরি না করে ঘর থেকে বের হয়ে পড়ে, অর্থাৎ বেঁচে গেল আজকের মতো। সে ঘর থেকে বের হওয়ার পর লালা আর মার্শাকে একসাথে দেখতে পায়। মার্শা সেখানে বলছিল লালা অনেকটা ভয় পেয়ে গিয়েছে, তাই এখন আমাদের বাড়ি ফিরতে হবে। এদিকে আমরা সেই হসপিটালে দেখতে পারি দুইজন নার্সকে, একজনের নাম ইউইও, অন্যজনের নাম আসি। তারা দুজন আলোচনা করছিল যে তাদের একজন হসপিটালের নার্স মারিয়াম অনেক দিন ধরে হসপিটালে আসছে না, কি কারণ হতে পারে তা কেউ জানে না। তখনই রুম নাম্বার 4 থেকে তাদের কাছে একটা কল আসে। তখনই তারা দুজন তর্কাতর্কি করছিল কে সেই রুমে যাবে সেটা নিয়ে, কারণ সেই রুমটা অনেক দিন যাবত যেহেতু ফাঁকা, তাই দুজনের ভেতরেই ভয় কাজ করছিল। এখন আসি যেহেতু নতুন এসেছিল, সেই ইউইওর জুনিয়র, তাই তাকেই তার কথা শুনতে হয়। সে চলে যায় সেই রুমে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। সে যখন সেখান থেকে চলে আসে, আসার সময় হসপিটালের মর্গ থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসছিল। তার মনে যেমন ভয় কাজ করছিল, তেমন বেশ কৌতূহলও জেগেছিল যে ভিতরে কি হতে পারে তা দেখার জন্য। তাই দরজাটা খোলার সাথে সাথেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে সেই ভয়ঙ্কর অভয়বটা। ওদিকে হাসপাতালের লাইট নিভু নিভু করতে শুরু করে। হসপিটালের ওয়াচম্যান যখন একা একা দাঁড়িয়েছিল, তখন তারও ফিল হতে শুরু করে তার আশেপাশে কেউ একজন রয়েছে। পেছনে সে দেখতে পায় সেই ভয়ঙ্কর অভয়বকে। সেটা দেখে সে এক চিৎকার দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় ঠিকই, কিন্তু তার ব্যবহারে আসে আমূল পরিবর্তন। সে নিজে নিজেই হাসতে থাকে, আর সেখানেও সেই ভয়ঙ্কর অভয়বটা তাকে এসে শেষ করে দেয়। এদিকে আমরা কানায়াকে দেখতে পারি। সকাল হলে সে ঘুম থেকে উঠার পর জানালা দিয়ে দেখতে পায় লালা তার বাড়ির দ্বিতীয় তলাতে অদ্ভুত ভাবে তাকিয়ে রয়েছে। তখনই তার কাছে তার বান্ধবীর কল আসে। বাড়ির সামনে এসে বাগানে ঘুরে ঘুরে ভিডিও কলে কথা বলছিল। ভিডিও কলে কানায়ার বান্ধবী দ্বিতীয় তলাতে কেউ একজনকে দেখছিল। তার বান্ধবী তাকে বলছিল, তুমি কার সাথে উঠেছো এখানে? কানায়া পেছনে ফিরে বলছিল, কেন, আমি তো একাই। হঠাৎ করে ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। তখন দ্বিতীয় তলাতে কি রয়েছে সেটা দেখার জন্য কানায়া সেখানে যায়। আসলে সেটা ছিল তার মায়ের একটা রুম। সেখানে হাজারো স্মৃতি রয়েছে তার মায়ের সাথে, আর সেখানে তার মনে পড়ে যায় মায়ের সাথে কাটানো ছোটবেলার সেই মুহূর্তগুলো, যেগুলো মনে করে সে সুখ নিচ্ছিল। কিন্তু তখনই তার সাথে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা, যেমন তার মা যে চেয়ারে বসতো সেটা নড়তে শুরু করে এবং অদ্ভুত হতে থাকে পরিবেশটা। তার মনে হতে থাকে কেউ একজন রয়েছে সে ছাড়া এখানে, যেটা অদৃশ্য। এখন সে মায়ের ছবি নিয়ে চলে যায় লালার কাছে, কারণ লালা তো মৃত বা অতি প্রাকৃতিক কিছু দেখতে পারে। সে লালাকে বলে, তুমি আমার বাসায় দ্বিতীয় তলাতে কি এমন দেখতে পাও? তখন সে কানায়ের মায়ের ছবির দিকে দেখিয়ে বলে, আমি ওনাকে দেখতে পাই। এখন এটা শুনে কানায়া বুঝে যায় যে তার মা আজও এখানে রয়ে গিয়েছে। সেদিন কানায়া কলে এইসব কথা বলছিল টেডিকে। সে বলছিল তার মা এখনো তার বাসাতে রয়ে গিয়েছে, কিন্তু এইসব কোনো কিছুই বিশ্বাস করছিল না টেডি। এসব কথা তার একদম গাঁজাখুরি কথা মনে হচ্ছিল। সে বলে, তুমি আপাতত পাশের বাড়ির পুত্রীদের বাসায় থাকো, আমি তোমাকে কাল নিতে আসবো। এরপরেই আমরা দেখতে পারি মার্শা, লালা আর কানায়া মিলে আবারও লুকোচুরি খেলছে। তারা যখন লুকিয়ে পড়ে, কানায়া যখন তাদেরকে খুঁজতে উপরে উঠেছিল, একটা রুমের মধ্যে সে খোঁজার সময় আজব কারণে রুমের দরজাটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। সে প্রচুর ভয় পেতে শুরু করে, কিন্তু দরজা একদমই খুলছিল না। তখনই সেখানে তার মায়ের অভয়বকে সে বসে থাকতে দেখতে পায়। সেটা তাকে বলছিল, তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও, কারণ সে চলে এসেছে। এটা বলে বিভৎস শব্দে হাসতে শুরু করে। সেখানে কানায়া কান চেপে ধরে। পরক্ষণেই সে দেখতে পায় সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে তার মা, আর এগিয়ে আসছে সেখান থেকে এক ভয়ঙ্কর
অভয়ব, যেটা তার দিকে ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসছিল। সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। তাকে এসে জ্ঞান ফেরায় মার্শা, আর তাকে উঠিয়ে নিয়ে যায় তার রুমে। মার্শা যখন নিচে যায় কানায়ার জন্য কফি বানাতে, তখন সে দেখতে পায় কানায়াকে টেডি ফোন করেছে, যেটা দেখে তেলে বেগুনে জ্বলে যায় মার্শা। আর সেটা কেন আমরা একটু পরেই বুঝতে পারবো বন্ধুরা। ওইদিকে আমরা দেখতে পাচ্ছিলাম টেডি কানায়ার বাড়িতে আসার সময় ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে যখন আসছিল, তখনই সে দেখতে পারে সেই ভয়ঙ্কর অভয়বটা রাস্তা ব্লক করে বসে রয়েছে। এটা দেখে সে গাড়ি ব্রেক কষে দেয়, পরক্ষণেই আবার চেয়ে দেখে কই সামনে তো কেউ নেই। তাহলে কি সে ভুল দেখেছে? গাড়িটাও হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। তখন সে পেছনে চেয়ে দেখতে পায় সিটে বসে রয়েছে সেই ভয়ঙ্কর জিনিসটা। সে ভয়ে তৎক্ষণাৎ গাড়ি থেকে বের হয়ে যায়, আর বাহিরে দেখতে পারে সেই ভয়ঙ্কর জিনিসটা বাহিরেও রয়েছে। সে যখন আবারও গাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু গাড়িটা খুলছিল না। সেই অভয়বটা তাকে ভয়ঙ্কর ভাবে সেখানে অ্যাটাক করে দেয়, তাকে মাটির সাথে একদম লাগিয়ে দেয় এমন ভাবে যে সে নড়তেও পারছিল না। সেই অভয়বটা সেই গাড়িটা দিয়ে তখনই তার পায়ের উপর দিয়ে চালিয়ে দেয় আর তাকে অচল করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি কানায়া বিছানা থেকে উঠে নিচে নেমে আসে, কিন্তু মার্শাকে সে একদমই পাচ্ছিল না। বাসাতে তখনই তার কাছে একটা কল আসে, যেটা এসেছিল হসপিটাল থেকেই। তাকে সেখান থেকে জানানো হয় গুরুতর আহত হয়েছে অ্যাক্সিডেন্ট করে টেডি। তখন সে দৌড়ে চলে যায় সেখানে সে অপেক্ষা করে কখন টেডির জ্ঞান ফিরবে। টেডি অবচেতন ছিল, তার পছন্দের মানুষ এমন অবস্থায়। এটা দেখে কানায়া খুবই কান্না করছিল। কিন্তু গল্পের মধ্যে টুইস্ট তখনই আসে যখন সে হসপিটালের দেয়ালে স্টাফদের একটা বিলবোর্ড দেখতে পায়, আর সেখানে সব স্টাফদের মধ্যে একজনের ছবি ছিল, যেটা হচ্ছে মার্শার। তখন সেখানে থাকা নার্সকে কানায়া জিজ্ঞেস করে মার্শার ছবি এখানে কি করছে? তখন সেখানে থাকা নার্স তাকে জানায়, আরে ধুর কি বলেন, এটা মার্শা হতে যাবে কেন? এটা হচ্ছে এই হসপিটালের একজন সিনিয়র নার্স মারিয়াম, যে অনেক দিন যাবৎ ধরে নিখোঁজ। এখন আরো সন্দেহ হতে শুরু করে কানায়ার। সে দ্রুত চলে যায় পুত্রীর বাড়িতে, তাকে গিয়ে জিজ্ঞেস করে মার্শা কোথায়? কিন্তু পুত্রী এই প্রশ্ন শুনে অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারে না যে কোন মার্শার কথা বলা হচ্ছে। সে বলে, তুমি কার কথা বলছো? আমাদের বাড়িতে তো কোনো মার্শা থাকে না, আর লালার একটি মাত্র হোম টিচার রয়েছে যে অনেক দিন যাবৎ ধরে আসছে না। তখন কানায়া বুঝতে পারে এই মার্শাই ছিল সেই ভয়ঙ্কর অশরীরীটা, যেটা সে আর লালা ছাড়া আর কেউ দেখতে পেত না। তখন কানায়া সোজা লালার কাছে গিয়ে মার্শার কথা জিজ্ঞেস করে। তখন সেখানে লালা বলে তার নাম মার্শা না, তার নাম হচ্ছে সিস্টার মারিয়াম। তখন লালা কানায়ার আঙ্গুল তার হাতে রাখতে বলে। তারা দুজনেই চলে যায় ফ্ল্যাশব্যাকের মধ্যে। আর এখানেই আমরা ঘটনার মূল টুইস্ট দেখতে পারি বন্ধুরা। আসলে যেদিন কানায়া ফুল স্পিড দিয়ে গাড়ি চালাচ্ছিল জঙ্গলের মধ্য দিয়ে, তখন যার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আর কেউ ছিল না, সেটা ছিল স্বয়ং সিস্টার মারিয়াম। অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্যাটা সেটা ছিল না, সমস্যা হয় এরপরে, যা হয় তা নিয়ে। টেডি যখন সেই জায়গায় এসে উপস্থিত হয়, সেখানে সে দেখতে পায় কানায়াকে গাড়ির ভেতরে পড়ে থাকতে। সে কানায়াকে তার নিজের গাড়িতে নিয়ে তোলে, আর সেখানে সে মারিয়ামকেও পড়ে থাকতে দেখেছিল, যে মরার যন্ত্রণায় কাতরাচ্ছিল। কিন্তু সে মারিয়ামকে একটু সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে তাকে নিয়ে কবরের দিকে চলে যায় কবর দেওয়ার জন্য। কিন্তু আসলে মারিয়াম বেঁচে ছিল, তাও টেডি তাকে কবর দিতে চাইছিল। হঠাৎ করে মারিয়ামের জ্ঞান ফেরার পর সে যখন বুঝতে পারে যে তাকে কবর দেওয়া হচ্ছে, সেখান থেকে বেচারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু টেডি সেটা দেখতে পেয়ে তার পায়ের মধ্যে মেরে পাগুলো ভেঙে তাকে জ্যান্ত সেখানেই কবর দিয়ে দেয়। এখন কেন এই জঘন্য কাজ করেছে টেডি, তা আমরা শেষেই জানতে পারবো। আর এখানে কি রহস্য রয়েছে, কেন মারলো, এটাও জানতে পারবো। এখন যখন এগুলো জেনে যায় কানায়া, তার তো মাথায় হাত। তখনই তার কাছে কল আসে হসপিটাল থেকে, আর বলে যে টেডি হাসপাতাল থেকে মিসিং। সে তখন কি করবে একদমই বুঝে উঠতে পারছিল না। তখনই সে গাড়ি নিয়ে চলে যায় সেই জঙ্গলে অ্যাক্সিডেন্টের জায়গায়। বৃষ্টি পড়ছিল, সে দেখতে পারছিল কবর থেকে উঠে ফিরে আসা সেই সিস্টার মারিয়ামের অভয়বটা টেডিকে কবরের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। কানায়া তখন টেডিকে বাঁচাতে চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয় না। যা হওয়ার
হওয়ার তা তো হবেই, সেই অভয়বটা টেডিকেও জীবন্ত কবর দিয়ে দেয়। কানায়ার বাবা রিদওয়ান সেখানে উপস্থিত হয় আর কানায়াকে সেখান থেকে উদ্ধার করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে যায় পুলিশ, আর সেখান থেকে মারিয়াম আর টেডি দুজনের লাশেই উদ্ধার করা হয়। এরপর আমরা দেখতে পাই কানায়া তার বাবার সাথে, তার বাবা তাকে নিয়ে যাচ্ছে। ঘটনাটার ইতি এখানেই টানা হয়, কিন্তু এবার আসি ঘটনার গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, কেন এত নৃশংসভাবে সিস্টার মারিয়ামকে মেরেছিল টেডি? কি কারণ হতে পারে? আসলে বন্ধুরা, টেডি কানায়ার সাথে প্রেম করার আগে টেডি মারিয়ামের সাথে সম্পর্ক করতে চাইছিল, কিন্তু মারিয়াম তাকে পাত্তা দিত না। বেশি বিরক্ত করার কারণে মারিয়াম প্রচন্ড অপমান করে একদিন টেডিকে, কারণ সে মারিয়ামকে অনেক জ্বালাতন করত। মারিয়াম তো তাকে এক পর্যায়ে বলে দেয়, যদি আমাকে আরো জ্বালাতন করো তাহলে তোমাকে পুলিশে দেব। তো একটা সময় পর সেই সিস্টারের পেছনে ঘোরা বন্ধ করে দেয় টেডি ঠিকই, কিন্তু তার মারিয়ামের প্রতি প্রচুর রাগ ক্ষোভ থেকে যায়। আর সেদিন রাতে যেহেতু এই অবস্থায় দেখতে পায় মারিয়ামকে, বলা চলে সে মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে যায়। সে তার ক্ষোভ মেটানোর জন্যই সেদিন মারিয়ামকে জীবিত কবর দিয়েছিল। আর মারিয়ামকে শেষ করার পর তার শেষ পরিণতি কি হয়েছে তা তো আমরা দেখতেই পারলাম। এই ঘটনাটি আপনাদের কাছে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন এটি একটি সত্য ঘটনা, এবং এটা ঘটে গিয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে একটি হসপিটালের নার্সের সাথে। আর এরপর থেকেই সে পরিণত হয়ে যায় একটা আরবান লেজেন্ডে। ইন্দোনেশিয়ায় এমনও কথা রচিত আছে যে সেই সিস্টার মারিয়াম এখনো মানুষকে জীবিত কবর দিয়ে দেয়, যার ভয় এখনো রয়ে গিয়েছে জাকার্তা শহরের মানুষের মাঝে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার প্রমাণ দিতে পারেন, একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। সেই অপেক্ষাতেই থাকবো, আর আপনাদের অনেক অপেক্ষা করাচ্ছি। নতুন ভিডিও দেরিতে আসছে, যেটা এখন থেকে আর বেশি দেরি হবে না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।